চলো সমরেশ মজুমদারের সাতকাহনের 17তম পর্ব আজকে শুরু করা যাক। কলেজ এবং হোস্টেলের বাইরে দীপা প্রতি রবিবার বিকালে মায়াদের বাড়িতে যায়। এই সময় মায়া প্রায় বাড়িতে থাকে না, কিন্তু মায়ার মায়ের সঙ্গে তার সম্পর্ক এখন এত কাছের হয়ে গিয়েছে যে সময় কাটাতে অসুবিধা হয় না। কলকাতা শহর 19 এবং 20 শতাব্দীর প্রথম দিকের মানুষের গল্প ভদ্রমহিলা অনর্গল বলে যান। ওর সঞ্চয়ে প্রচুর পুরনো বই রয়েছে। দীপাকে সেগুলো তিনি মাঝে মাঝেই পড়তে দেন। স্কটিশ চার্চে কলেজের লাইব্রেরিতে নিয়মিত বই আনতে যায়। কিছুদিন একটা ঘোরের মধ্যে কেটেছিল দীপার, কিন্তু হঠাৎই একদিন মনে হয় সে পাঠ্যপুস্তক সংক্রান্ত পরিধির বাইরে বড় বেশি মন দিচ্ছে। আর এই সময় সে বিবেকানন্দের লেখা এবং তার জীবনী পড়ে ফেলল। এটা মানুষ অত অল্প দিনের মধ্যে এত কাণ্ড করে ফেললেন কখনোই মনে হলো না। ওর জীবনটা বড় কম সময়ের। কথাটা এক রবিবারে মায়ার মাকে বলল দীপা। সেদিন মায়া ছিল। মায়ার সঙ্গে দেখা করতে এসেছিল সমীর। লম্বা, খুবই লম্বা, দোহারা চেহারা, মাথা ভর্তি চুল, চোখ বড় আর গলার স্বর ভরাট। মণি কলেজ থেকে বিএ পাস করেছে সদ্য। ফর্সা করে বলে বসল তাজব। আপনি বিবেকানন্দ পড়েছেন? তাজ্জব কেন? এইভাবে কথা বলার মধ্যে একটা তাচ্ছিল্য পেল দীপা। উত্তর না দিয়ে সমীর জিজ্ঞাসা করল, মায়া তুমি পড়ছো? মায়া মাথা নাড়াল, না বাবা, ধর্ম আমার পোষায় না। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে হেসে উঠল সমীর। মাসিমা, আপনার মেয়ে তো মায়া। না হতেই পারে না, হসপিটালে ওলটপালট হয়ে গিয়েছে। মায়া খুব রেগে গেল। এতে হাসির কি হলো? দেখো সমীর, তুমি নাটক ভালো বোঝো, মানে এই নয় সব বিষয়ে পণ্ডিত হয়ে গিয়েছো। চোখ বন্ধ করে মাথা নাড়াল। উফ, আমি শিশিরি ভাদুড়ি নয় যে নাটক বুঝে গিয়েছি। বোঝার চেষ্টা করেছি এইমাত্র। কিন্তু কথা হলো, যেটা তুমি জানো না, বিবেকানন্দের সঙ্গে ধর্মকে যারা জড়ায় তাদের ভাবনা খুব দুর্বল। মায়ার মা চুপচাপ কথাগুলো শুনছিলেন। এবার বললেন, সমীর ঠিকই বলেছেন। বা, রামকৃষ্ণদেবের শিষ্য, রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা, বিবেকানন্দের সঙ্গে ধর্মের কোনো সংস্রব নেই? মায়া প্রতিবাদ করে উঠল। মায়ার মা বললেন, শোন, বিবেকানন্দ একজন তেজস্বী মানুষ। তার ভাবনায় কোনো সংকীর্ণতা ছিল না। তিনি ঠাকুরের শিষ্য ছিলেন বটে, কিন্তু নিজস্ব ভাবনার রূপ দিয়েছেন। স্বামী বলল, মাসিমা আমি একটু বলি, পৌতলিকতায় বিশ্বাস করতেন না। ব্রাহ্ম সমাজে যাওয়া আসা ছিল শুনেছি। জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে দেবেন ঠাকুরের গান শুনিয়েছেন। এরকম একটা মানুষকে রামকৃষ্ণ বেছে নিলেন কেন? সবাই যখন তার কাছে ছুটে যাচ্ছে শিষ্য হওয়ার জন্য, কেশবচন্দ্র সেন পর্যন্ত, তখন রামকৃষ্ণ ডাকছেন বিবেকানন্দকে। তার মানে এই ভদ্রলোক স্রোতের বাইরে ছিলেন। মানুষ রামকৃষ্ণকে বিবেকানন্দের পছন্দ হলো। তিনি শিষ্যত্ব নিলেন। বোধহয় কোথাও একটা নাড়া বাঁধার প্রয়োজন পড়ে মানুষের। তা বিবেকানন্দ দক্ষিণেশ্বরে থেকে যেতে পারতেন, থাকেননি। সমস্ত ভারতবর্ষের বাইরে ঘুরে বেরিয়ে বলেছেন নিজেকে জাগাতে হবে, আত্মাকে আবিষ্কার করতে হবে। মাটির দেবতা নয়, মানুষকে সেবা করতে হবে। মেয়েলিপনা একদম পছন্দ করতেন না। আমার ধন্দ লাগে। উনি যখন মারা গেলেন তখন রবীন্দ্রনাথের বয়স 41। অথচ ওদের মধ্যে কোনো সেতু ছিল না। অথচ দুজনের মন ছিল সংস্কার মুক্ত। দুজনেই কয়েক শতাব্দী বেশি আধুনিক ভাবনা নিয়ে জন্মেছিলেন। চারপাশের আবহাওয়াতে ওই দুইজন ছিল বেমানান। এক টানে আমাদের এগিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু কেউ কারো ছায়া মারাননি। এই সময় বিবেকানন্দকে পড়লে মনে হয় আজ যারা কমিউনিজম বলি আওড়ায়, তিনি তাদের থেকে অনেক খাঁটি কমিউনিস্ট। মানুষ নিয়ে যে লোকটি কাজ করে গেলেন, তার পক্ষে একই সঙ্গে রাজনৈতিক নেতা হওয়ার কোনো অসুবিধা ছিল না। বুঝলে খুকি?
দীপা চুপচাপ শুনছিল। এবার বলল, বিবেকানন্দ কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি। সমিত বলল, কিন্তু তিনি স্বাধীনতার সমর্থনের কথা বলেছেন। আগে স্বাধীনতার যোগ্য হতে হবে, তারপর বাইরে স্বাধীনতা আদায় করতে হবে, এবং সেটা কোনো বাইরের শক্তি হাত ধরে নয়। এক জাপানি ভদ্রলোক বোমা বাঁধা শেখাতে এসেছিলেন বলে খুব ক্ষেপে গিয়েছিলেন। ব্রিটিশরা বিবেকানন্দকে ভালো চোখে দেখতো না। উনি মারা যাওয়ার আগে এদের সশস্ত্র বিপ্লবের সূত্রপাত হয়নি। মায়ের মা বললেন, তুমি এই বিবেকানন্দকে নিয়ে নাটক লিখছো না কেন? মাথায় আছে মাসিমা, খুব ইচ্ছে করে। এই দীপা, তুমি নাটক করবে? দীপা হাসলো। না, আমি পারবো না। মানে? চলে এসো, পরীক্ষা হয়ে যাক। তা নয়, আমার অন্য উদ্দেশ্য আছে, সেইটাই করতে চাই মন দিয়ে। কি উদ্দেশ্য? একান্ত ব্যক্তিগত। স্বামীর চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে বলল, গুড। যেদিন উদ্দেশ্য সফল হবে সেদিন জানিও, আমি তোমার সঙ্গে দেখা করব। মাসিমা, এ মেয়ে কিন্তু গোত্র ছাড়ি। এবার স্বামী ছাড়া সবাই হেসে উঠল। দীপা বলল, কথাটা কি ঠিক হলো? আমি তো গোত্রের মধ্যেই রয়েছি। ওটা মায়ার সম্পর্কে বলা উচিত। একসঙ্গে কতগুলি কাজ করছে, কাউকে বোকার মতো ভয় পাচ্ছে না। ও যা করতে পারছে বাংলাদেশে কটি মেয়ে তা পারে? কথাগুলো বললেও বুকের মধ্যে সমিত শব্দটা বিঁধে গিয়েছিল গোত্র ছাড়া। সে কি সত্যি গোত্র ছাড়া? মনে যতই দ্বিধা না থাক, হিন্দু ঘরের বিধবা, মাছ মাংস খায়, রঙিন শাড়ি পরে। গত রাতে গ্লোরিয়ার বারংবার অনুরোধে সিগারেটে দুটো টান দিয়ে অনেকক্ষণ কেসেছে নিজের বিছানায় বসে। তার বয়সী কোনো বাঙালি মেয়ের এমন অবস্থা গোত্র ছাড়া নয় তো কি? রাধার সঙ্গে কথা বলতে খুব স্বস্তি পায় দীপা। মেয়েটার কোনো ভান নেই, সাজানো অহংকার নেই। মাঝে মাঝে মনে হয় ও এই কলেজে সব দিক দিয়ে বেমানান। এক শাড়ি দুদিন পরে আসে এবং দুটোর বেশি শাড়ি এখনো পর্যন্ত দেখতে পাইনি। সেন্ট, পাউডার, শাড়ি, সিনেমা অথবা ছেলেদের নিয়ে গল্প করে না। সন্ধ্যা নামের বাগবাজারে একটা মেয়ে তো তাকে বলেই বসলো, ওই রেফিউজি মেয়েটার সঙ্গে কি এত কথা বলো? জীবনের কথা, হেসে উত্তর দিয়েছিল দীপা। তার মানে? হ্যাঁ হয়ে গিয়েছিল সন্ধ্যা। ধরো, তোমার মা, বাবা, দাদা আজ বিকালে বললেন, কাল থেকে তুমি এ বাড়ির একটা ঘরে শুধু থাকতে হবে। পারবে? কিন্তু নিজের খাওয়া, জামা কাপড়, কলেজ পড়ার খরচ তোমাকেই রোজগার করতে হবে। কোনো সাহায্য পাবে না বাড়ির কাছ থেকে। তুমি কি করবে? যা, কেউ বলে নাকি? যদি বলে, তোমার তো 18 বছর বয়স হয়ে গিয়েছে, মানুষ হিসাবে তুমি যথেষ্ট সাবালক। আমাদের বয়সে এখন অনেকেই 2-3 ছেলেমেয়ের মা হয়ে গিয়েছে। অতএব তারা যদি তোমাকে নিজের পথ দেখিয়ে নিতে বলেন, তুমি কি করবে? ধুর, তোমার মাথা খারাপ? আমি বলছি, যদি বলেন তাহলে? বাবা মা যদি জায়গা না দেয়, ওরে বাবা, তাহলে না খেয়ে মরতে হবে। শিউরে উঠল সন্ধ্যা। কিন্তু যারা মরতে চায় না, যারা লড়াই করে, তাদের কাছে জীবনে গল্প শোনা যায়। ও তাই বলো? ঠোঁট উল্টালো সন্ধ্যা। তুমি ওই রেফিউজি মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো? আমি আর ও সমান হলাম? প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল দীপার। সে বলল, শোনো, তুমি আর কখনো আমাকে ডেকে কথা বলবে না। তোমার সঙ্গে কথা বলার মতো কোনো প্রবৃত্তি নেই আমার। ছুটির পরে অশ্বিনীর সঙ্গে দেখা হলো দীপার। গেটের সামনে দাঁড়িয়েছিল গম্ভীর মুখে। বলল, তুমি পরশু চলে যাচ্ছ? হেসে ফেলল দীপা। কি ব্যাপার বলো তো? তুমি কি দিন গুনছো? না, মানে আমার ভালো লাগছে না। কেন? দীপা অন্যদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কি ছেলে মানুষই করছো? কোনো একটা প্রতিক্রিয়া হচ্ছে, অথচ কেন হচ্ছে জানি না। এমন বয়স থেকে আমরা অনেক দিন আগে চলে এসেছি। আমার বেশ শক্ত গলায় কথা বলল দীপা। অসীম অবাক হয়ে তাকালো। তোমার কি হয়েছে? আমার মন মেজাজ ভালো নয়। কেন? দেখো, ছেলেরা নয়, মেয়েরা মেয়েদেরই 1 নম্বর শত্রু।
কোনো মেয়ে আর একটা মেয়ের প্রশংসা প্রাণ খুলে করতে পারে না। যাদের অহংকার করার কোনো কারণ নেই তারাই আকাশে নাক তুলে থাকে। সময় বিশেষে ননির পুতুল নেকামি অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারে, আবার পরীক্ষণেই ফোনা বের করতে এদের জুটি নেই। আর কিছু হয়েছে? অসীম শক্ত গলায় জানতে চাইল। একটি মেয়ে যে সাজগোজ আর শরীর নিয়ে ব্যস্ত থাকে, বাপদাদার মেহকে ন্যায্য অধিকার মনে করে নিশ্চিত সে সমালোচনা করছে একটা লড়িয়ে মেয়েকে যাকে সাহায্য করার কেউ নেই, পায়ের তলায় মাটি খুঁজতে সে হিমশিম খাচ্ছে। নিজের যোগ্যতা নেই এক ফোঁটা, সে করছে অন্য সমালোচনা। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? হব না? 100 বছরেও আমাদের বেশিরভাগ মেয়েদের কোনো পরিবর্তন হলো না। শরৎচন্দ্রের সেই মুখরা নিন্দুক স্বভাবের নারী চরিত্র দিব্য খোলস পাল্টে বেঁচে রয়েছে। সে বলবে এদেশে রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মেছিলেন, হঠাৎ এদের কথা। কদিন আগে মায়ার বাড়িতে বিবেকানন্দ নিয়ে কথা হচ্ছিল, ওর বই পড়েছিলাম। আমেরিকায় গিয়ে বিবেকানন্দ সেই দেশের মেয়েদের মুক্ত জীবন দেখে অভিভূত হন। প্রকাশ্যই বলেন, শত সহস্রবার জন্মেও আমি আপনাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পারবো না। এই সম্মান পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই আমাদের দেশের মেয়েদের মধ্যে নেই। পথ শেষ হয়ে আসছিল। হোস্টেলের দরজার সামনে দাঁড়িয়ে অসীম বলল, এত তাড়াতাড়ি না ফিরে চলো না কফি হাউসে গিয়ে বসি। না বাবা, ওটা মাছের বাজার, আমার ভালো লাগে না। দীপা বলো, আমি না থাক, কাল কলেজে দেখা হবে। অসীম মুখ ঘুরিয়ে চলে গেল। দীপা দাঁড়িয়ে রইল, যতদূর অসীমকে দেখা যায় সে দেখল। অসীম কিন্তু একবারও পিছু ফিরে তাকালো না। নিজেকে সংযত করতে চাইল দীপা। উপলক্ষ যেন আসল বস্তুকে অতিক্রম করে না যায়। হঠাৎ সে এক বিপরীত ভাবনার আবর্তে পড়ল। কোনটা আসল আর কোনটা উপলক্ষ তা গোলমাল হয়ে যায়। আজ যা আসল বস্তু কাল তা উপলক্ষ হয়ে যেতে পারে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ এবং তার কাছে দীক্ষা নেওয়াকেই সেই সময়ের অনেক মানুষ মোক্ষ বা প্রাপ্তি বলে মনে করতেন। সেটাই তাদের কাছে আসল বস্তু ছিল। কিন্তু পরবর্তীকালে জীবন বলে দিচ্ছে বিবেকানন্দের সেটা ছিল একটা উপলক্ষ, যার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে তিনি মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। অর্থাৎ মানুষই তার কাছে ছিল আসল বস্তু। অসীম চলে গিয়েছে, কিন্তু ওই মানুষটি আজ তাকে বড় টানতে লাগলো। প্রায় 55 বছর আগে যে মানুষটি মারা গিয়েছেন তিনি আধুনিকতার শব্দটির সঠিক প্রতিনিধি। আর রবীন্দ্রনাথ। দীপা মাথা নাড়ল। সব গোলমাল হয়ে যাচ্ছে। একজন বাঙালির হৃদয় যদি রবীন্দ্রনাথ হয় তবে তার মস্তিষ্ক বিবেকানন্দ হওয়া উচিত। দীপা আশা করেছিল জলপাইগুড়িতে যাওয়ার আগে সুভাষচন্দ্র তার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু এলেন না। দীপাকে কখনোই তিনি বাড়িতে যাওয়ার কথা বলেননি, ফলে মন থেকে কোনো তাগিদ বোধ করেনি সে। গ্লোরিয়ারা ছুটিতে কলকাতায় থাকছে না, ওরা চলে গেল দিল্লিতে। সেখানে সমস্ত দেশ ছড়িয়ে থাকা জাম্বিয়ার ছেলে মেয়ে একসঙ্গে ছুটি কাটায়। ঘন ঘন দেশে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই একটা রাত মেয়েটা অঝরে কেঁদেছিল, কিন্তু তারপর একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। ওর জীবনে অত বড় একটা ঘটনা এক রাতেই কান্নাই শেষ হয়ে গিয়েছে। কিন্তু সত্যি কি যায়? দেশ কাল সমাজে ভেদে একজন মেয়ে আর কতটা আলাদা হতে পারে? অবশ্য ওর আচরণ দেখে সেটা বোঝা যাচ্ছে না। যা বাস্তব তার বিরুদ্ধে নিজের জীবনটাকে টেনে রাখার মতো বোকামি সে অন্তত করছে না। হোস্টেলে দারোয়ান ট্যাক্সি ডেকে আনলো। বিছানাপত্র রয়ে গেল। নিজের জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সুপারের সঙ্গে দেখা করে এসে ট্যাক্সিতে উঠে বসতে কেমন অস্বস্তি লাগছে। এতটা পথ, প্রায় 24 ঘন্টার, তাকে একা যেতে হবে। সে যখন দ্বিতীয়বার কলকাতায় এসেছিল তখন একটা জেদ কাজ করছিল। এবার খুব একলা লাগছে। হোস্টেলে অন্য মেয়েদের গার্জেনরা এসে গতকাল থেকেই তাদের নিয়ে যেতে শুরু করেছেন। তাকে নিতে কেউ আসেনি শুনে সুপার খুব অবাক হয়েছিলেন। ট্যাক্সি চলতে শুরু করতেই দীপা দেখতে পেল অসীম ফুটপাত থেকে নেমে এসে হাত তুলে তাকে থামতে বলল।
সে ড্রাইভারকে বলতে ট্যাক্সি থামলো, দরজা খুলে উঠে বসলো। অসীম, উফ, আর একটু হলে মিস করতাম, চলিয়ে ভাই। তুমি কোথায় যাচ্ছ? দীপা অবাক। তোমাকে সি অফ করতে। কাঁধের কাপড়ের ব্যাগটা পাশে নামিয়ে রাখলো অসীম। দীপা বলল, আমি কিন্তু একদম আশা করিনি। অসীম হাসলো, কিছু বলল না। দীপা ঠাট্টা করলো, তুমি কি আমার সঙ্গে এক ট্যাক্সিতে যাচ্ছ? কেউ দেখতে পেলে? অসীম হাত নাড়ালো। যা বাবা, তুমিও সন্ধ্যাদের মতো কথা বলছো? সন্ধ্যার সঙ্গে তোমার কথা হয়েছে নাকি? আমার নয়, দীপকের। দীপক ওর সঙ্গে ভাব করতে চেয়েছিল। দীপককে চেনে তো? ফ্যাপসা লম্বা আনন্দের মতো হাঁটে, 4th ইয়ার সায়েন্স। দীপক বলে ওকে নাকি সন্ধ্যা দেখলেই চোখ ঘুরিয়ে হাসে, তাই সাহস পেয়ে রাস্তায় কথা বলেছিল। সন্ধ্যা আর একটা মেয়ে ছিল, একটা প্রশ্নের জবাব না দিয়ে প্রায় দৌড়ে চলে গিয়েছিল। তারপর মজা পেল দীপা। পরের দিন কলেজের দূর থেকে দেখা হতেই যেই সন্ধ্যা হাসলো, অমনি দীপক এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, হাসতে লজ্জা করে না? রাস্তায় কথা বললে পালিয়ে যাও। তার উত্তরে সন্ধ্যা বলেছে, কি করব? রাস্তায় কথা বললে যদি কেউ দেখে ফেলে, আর আমাকে কলেজে আসতে দেবে না। কলেজের মধ্যে কথা বললে বাড়ির লোক জানবে না। কি অবস্থা? দীপা মাথা নাড়ল। শিয়ালদা স্টেশনে নর্থ বেঙ্গল এক্সপ্রেসে বেশ ভিড় হয়, কিন্তু মেয়েদের একটা আনরিজার্ভড কামরায় বসতে পাওয়া যায়। সেদিকে এগিয়ে যাচ্ছিল দীপা, কিন্তু অসীম বাধা দিল। ধুর, মেয়েদের কম্পার্টমেন্টে অসহায় মেয়েরা ওঠে, জেনারেল কম্পার্টমেন্টে জায়গা পাবো না। চলো না দেখি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে জায়গা পেয়ে গেল অসীম। এক বৃদ্ধকে 4 জন তুলে দিতে এসে বেঞ্চি দখল করে বসেছিল। অসীম তাদের কথা দিল বৃদ্ধকে যত্ন করে সকরি মণিহারি ঘাট পার করে দেবে। যেহেতু জানালার পাশে বসলে বৃদ্ধের হাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওরা ওদিকটা পেয়ে গেল দীপার পাশে। অসীম বসার পর বৃদ্ধ জিজ্ঞাসা করলেন কাপা গলায়, তোমরা কোথায় যাচ্ছ বাবা? জলপাইগুড়ি, অসীম জবাব দিল। কোন পাড়া? এবার দীপার দিকে তাকালো অসীম। দীপা হেসে ফেলল। আমি চা বাগানে থাকি, আপনি জলপাইগুড়িতে যাচ্ছেন? হ্যাঁ, কালীঘাট দেখতে এসেছিলাম। হাকিমপাড়ায় ব্যানার্জিদের পাশেই আমার বাড়ি। ব্যানার্জিরা তো মরে হেজে গিয়েছে। নিজের মনেই শেষ কথাগুলো বললেন বৃদ্ধ। আর শক্ত হয়ে গেল দীপা। ভদ্রলোক নিশ্চয়ই প্রতুল ব্যানার্জির কথা বলছেন। সবাই ওই বাড়িটাকেই ব্যানার্জি বাড়ি বলতো। ওর পক্ষে দীপার চিনতে পারা অসম্ভব নয়। এই সময় অসীম চাপা গলায় বলল, আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আমি তো কোনো পাড়ার নাম জানি না। এই সময় হুইসেল বাজতেই প্ল্যাটফর্মে ব্যস্ততা শুরু হলো। দীপা বলল, যাও, নেমে যাও। কোথায়? বড় চোখ করে তাকালো অসীম। আশ্চর্য, ট্রেন ছেড়ে দেবে না? পরে নামলেও তো চলবে। দক্ষিণেশ্বরে আবার বাস ধরে ফিরতে হবে। অসীম কিছু বলল না, কিন্তু সে দক্ষিণেশ্বরেও নামলো না। এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল দীপা। অসীম চাপা গলায় বলল, তোমাকে পৌঁছে দেব বলে বেরিয়েছি। তুমি কি পাগল? যা ভাবো। টিকিট কেটেছ, সেই জন্য তো হোস্টেলে তোমার কাছে পৌঁছাতে দেরি হয়ে গেল। বাড়িতে বলে বেরিয়েছি? অবশ্যই। বাড়িতে বলে বেরিয়েছ? অবশ্যই। হঠাৎ একটা ভালো লাগার আক্রান্ত হলো দীপা। এমনটা কেউ করতে পারে ধারণাই ছিল না তার। অসীম আগে থেকে এতটা ভেবে রেখেছে, কিন্তু জলপাইগুড়িতে পৌঁছে ফিরে আসতে হবে যে ওকে। চা বাগানের বাড়িতে নিয়ে গেলে সে যে কুরুক্ষেত্র বাঁধবে সেটা সে জানে। একের পর এক স্টেশন চলে যাচ্ছে, আর ভালো লাগাটা তীব্রতর হচ্ছে। চারপাশে একটাও চেনা মুখ নেই, কাউকে জবাবদেহি করতে হচ্ছে না। নানা রকম গল্প করে চলছে ওরা। সূর্যাস্তের মুহূর্তে ট্রেন গঙ্গার ধারে গিয়ে থামলো। যাত্রীরা ছুটছে স্টিমারের জায়গা দখল করতে। কুলিদের চিৎকার শুরু হয়েছে। অসীম বৃদ্ধকে সযত্নে নামিয়ে ধীরে ধীরে চলল। স্টিমারে উঠে বৃদ্ধ বললেন, তোমরা ভাই বোন দুটি খুব ভালো। অসীম মাথা নাড়ল। না না, আমরা ভাই বোন না। মানে? বৃদ্ধ হাঁ হয়ে দেখলেন। দীপার সিদ্ধির দিকে তাকালেন। আমরা বন্ধু, একসঙ্গে পড়ি। বন্ধু অনাত্মীয়? কি হলো? এরপর আর আমার সাহায্য দেবেন না?
না, শব্দ ছিটকে এলো বৃদ্ধের শরীর থেকে। ঠিক আছে, চল দীপা। অসীম অমানবদনে হাঁটতে লাগলো ভিড় সামলে। এই ব্যাপারটা আরও চমৎকৃত করলো দীপাকে। এত স্পষ্ট কথা অসীম বলতে পারলো। এই কয়েক মাসে সে কি ওকে চিনতে পারেনি? সন্ধে নামছে নদীর ওপর, হাওয়া দিচ্ছে খুব। ভোঁ বাজিয়ে স্টিমার ছাড়লো। লোয়ার ডেকে গিজগিজ করতে মানুষ। যেহেতু ওদের টিকিট প্রথম শ্রেণীর নয়, তাই আপার ডেকে না গিয়ে রেলিং ধরে দাঁড়িয়েছিল। গঙ্গার ঢেউয়ে স্টিমারের আলো নকশা আঁকছে। দীপার খুব ভালো লাগছিল এইভাবে দাঁড়িয়ে থাকতে চুপচাপ। নদী পেরিয়ে ঘাটে স্টিমার লাগাতেই আবার বালির চড়ে দৌড়বিপ শুরু হলো। অনেক দূরে দাঁড়ানো ট্রেন জায়গা দখল করা, একটা গোটা রাত না ঘুমিয়ে গল্প করে যাওয়া। দীপা যা কখনো কল্পনা করেনি, স্বপ্নেও ভাবেনি। আর এই সব কথা এতদিন কোথায় ছিল? না, খুব স্বাভাবিক কথাবার্তা, রসিকতা, নানান বিষয়ের গল্প, আর কখনো হৃদয় সংক্রান্ত সংলাপ নয়। যেন দুজনেই জানতো পৃথিবীর সব বিষয় নিয়ে কথা বলা যায়, শুধু ওইটুকু ছাড়া। রাত যখন গড়াতে থাকে, কামরায় যখন ঘুম জাঁকিয়ে বসছে, তখন চুপচাপ খোলা জানালা দিয়ে অন্ধকার দেখে যেতে যে কি ভালো লাগে তা জানা ছিল না দীপার। সকাল হয়ে গেল শিলিগুড়িতে পৌঁছাতে। স্টেশনের বাইরে এসে দীপা অসীমের মুখের দিকে তাকালো। অসীম জিজ্ঞাসা করলো, এখান থেকে কত দূর? অনেক। জলপাইগুড়ি শহর হয়ে গেল, দুবার বাস পাল্টাতে হবে। নৌকেও আর সেবক দিয়ে গেল। এখন এখান থেকে এক বাসেই যাওয়া যায়। তাই তো গেলে হয়। রিকশায় চেপে ওরা বাস স্ট্যান্ডে এলো। আলিপুরদুয়ারে বাস ছাড়ছে। দীপা অসীমকে বলল, আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিভাবে তোমাকে নিয়ে যাই? আমি তো তোমাদের বাড়িতে যাব বলে আসিনি। জানি, কিন্তু শুধু আমাকে পৌঁছে দিয়ে তুমি আবার ফিরে যাবে, এটা ভাবতেই ভালো লাগছে না। এতটা পথ একা একা। তোমার বাস হর্ন দিচ্ছে। আচমকা দীপা প্রশ্ন করলো, তুমি তো আমাকে ভালো করেই জানো না। সত্যি কথা বলো তো, তুমি কেন এলে? তোমার সঙ্গে কিছুক্ষণ থাকবো বলে। দীপা আর কিছু না বলে বাসে উঠল। ভিড় হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু জানলার পাশে জায়গা পেতে অসুবিধা হলো না। কন্ট্রাক্টর অনেক বোকাঝোকা করে দুটো দেহাতি লোককে সরিয়ে জায়গা করে দিল। এদেশে মেয়ে হিসাবে শুধু এইটুকু সুবিধা পাওয়া যায়। কদিন আগেও দীপা মনে হয়েছিল এটা এক ধরনের করুণা, সে এমন করুণা দান গ্রহণ করবে না, কিন্তু এখন সেই ভাবনা কাজ করলো না। সে দেখলো অসীম শিশুটা দূরে দাঁড়িয়ে তার দিকে অপলক তাকিয়ে আছে। চোখাচোখি হতেই এগিয়ে এলো অসীম, গলা তুলে পড়ল, এখানকার হাসপাতাল পাড়ায় আমার মেসোমশাই ডক্টর রমানন্দ মুখার্জি। তুমি চিন্তা করো না, আমি ওর কাছে 3-4 দিন থেকে ফিরে যাব। এই সময় বাস ছাড়ল। অসীমকে আর দেখা গেল না, কিন্তু এবার উদ্বেগ অস্বস্তির ওপর স্বস্তির হালকা প্রলেপ লাগলো। সেই জানালায় মাথা রাখলো। শিলিগুড়ি শহর ছাড়িয়ে গাড়ি ছুটেছে সেবকের দিকে। আকাশে পুঁজো পুঁজো রং, রোদের চেহারা পাল্টাচ্ছে। হঠাৎ সে আড়ষ্ট হয়ে গেল। না, এ হতে পারে না। সে জেনে শুনে কি করে একটা ভুল করতে চলেছে। অসীমের সঙ্গে তার সম্পর্ক প্রায় তৈরি হতে চলল, কিন্তু কোন প্রস্তুতি ছাড়া? সে কি নিজেকে কখনো জিজ্ঞাসা করেছে যে অসীমকে প্রয়োজন আছে কি না? অসীমের জন্য কোনো টান তো কখনো তেমন করে না, অনুভবও করেনি। নিজের চারপাশে একটা বাঁধ দিয়ে চমৎকার ছিল সে। কলকাতা থেকে এমনভাবে সঙ্গে এসে অসীম সেই বাঁধ ভেঙে দিচ্ছে, এটা কখনো ঠিক না। প্রথম কথা, অসীমের জানা উচিত তার অতীতে কী কী ঘটে গিয়েছে। সেই জানার পর ওর প্রতিক্রিয়া কী হতে পারে সেটাও অজানা। দ্বিতীয়ত, অসীমের ব্যক্তিজীবন সে জানে না। সাময়িক ভালো লাগা থেকে সে আর একটা ছেলে খেলায় জড়াতে পারে না। কিন্তু গতদিন এবং রাতের যে ভালো লাগা, সেটা কি মিথ্যে? এখনও তার বেশ রেস মন জুড়ে। তাহলে দুই বিপরীত মেরু থেকে টান অনুভব করতে লাগলো দীপা। গাড়ি কখন সেবক ব্রিজ, বাগড়াকোট ছাড়িয়ে মালবাজারে পৌঁছে গিয়েছে খেয়ালই করেনি। হঠাৎই সে সোজা হয়ে বসলো। না, তার পথ একটাই,
যে করেই হোক মাথা তুলে দাঁড়াতে হবে। সত্যসাধন মাস্টার তাকে বলে গিয়েছেন, তা কখনোই মিথ্যা হতে দেবে না সে। ব্যক্তিগত আবেগ, ভালো লাগা, হৃদয়ের আরতি এসব ভুলে যেতে হবে তাকে। তাকে পৌঁছাতে হবে সেই জায়গায় যেখানে গেলে লোকে বলবে কৃতি মানুষ। সূর্য যখন মধ্য গগন অতিক্রম করেছে, চা বাগানের উপর পড়া রোদ ধকধক করছে, তখন নাকে পরিচিত গন্ধ হইল। দীপাদীপ্ত নিয়ে চেনা গাছ, চায়ের বাগান, দূরের ফ্যাক্টরি আর উলঙ্গ মদেশীয় শিশুদের কৌতূহল দৃষ্টি দেখে উঠে দাঁড়ালো। কন্ট্রাক্টর ঘন্টি বাজিয়ে চিৎকার করলো বাগান। দীপা মাথা নেড়ে ব্যাগ হাতে ব্যালেন্স সামলে দরজার দিকে এগোতে লাগলো। ঠিক মাঠের শেষে সিঁড়ির সামনে থেমে গেল বাস। নিচে নেমে দীপা দেখলো কোয়ার্টার্সগুলোর বাইরে দরজাগুলো বন্ধ। সামনের মাঠেও কেউ নেই। এই ভর দুপুরে কারো সেই প্রয়োজন পড়েনি। বাস চলে যাওয়ার পর শূন্য আসাম রোড আবার দেওদার শিরিষের ছায়ায় মাখামাখি হয়ে গেল। দীপা মনে হলো অনেক কাল বাদে নিজের বাড়ি মাটির কাছে ফিরে এলো। সে ব্যাগ নিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে দেখতে পেল শ্যামলদার সাইকেল চেপে ফ্যাক্টরিতে ডিউটি করতে যাচ্ছে। মাথায় চুল অনেক পড়ে গিয়েছে, একটু মোটা দেখাচ্ছে। দীপা! শ্যামলদা যে তাকে চিনতে পারেনি তা কাছে আসার পর বোঝা গেল। আরে তুই? আমি ভাবলাম কোন ভদ্রমহিলা, কলেজ ছুটি হয়ে গেল। হ্যাঁ, দীপা হাসার চেষ্টা করলো। তুই কি একা এলি কলকাতা থেকে? বিস্ময় যেন যাচ্ছিল না। হ্যাঁ। ও চলি রে। শ্যামলদা সাইকেলের প্যাডেল ঘোরালো। মাঠ পেরিয়ে বারান্দায় উঠল দীপা। দরজা বন্ধ। 3-4 বার কড়া নাড়বার পর ভেতর থেকে গলার আওয়াজে ভেসে এলো, কে? এই ভর দুপুরে যে কে আসে? গলাটা অঞ্জলির। খিলখোলার আওয়াজে বোঝা গেল সে যে খুব বিরক্ত। দরজা খুলে সামনে দীপাকে দেখে তার চোখ ছোট হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। তারপর কিছু না বলে আচমকা ঘুরে বড় বড় পা ফেলে ভিতরে চলে গেল। দীপা হতভম্ব। আর যাই হোক, এমনভাবে অঞ্জলি তাকে গ্রহণ করবে সে কল্পনা করেনি। ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো দীপা। বাইরের ঘরে কেউ নেই। ভেতর ঘরে ঢুকেই সে দেওয়ালের দিকে ঘেঁষা ঘাটে অমরনাথকে শুয়ে থাকতে দেখলো। অঞ্জলি এখানে নেই। অমরনাথ একা, চোখ বন্ধ করে। ব্যাগটা নামিয়ে রেখে সে খাটের পাশে চলে এলো। মনে হলো অমরনাথ ঘুমাচ্ছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইল দীপা। তারপর পায়ের আওয়াজ কানে এলো। মনোরমা উঠোনের দিকে দরজায় এসে দাঁড়িয়েছেন। চোখাচোখি হতে ইশারায় উঠে আসতে বললেন। বাবার দিকে আর একবার তাকিয়ে দীপা নিঃশব্দে ঠাকুমাকে অনুসরণ করলো। মনোরমা নিজের ঘরে নিয়ে গেলেন না তাকে, কারণ দীপা জানে বাইরের কাপড় ইত্যাদি ভাবনা এখন মনোরমার মনে কাজ করছে। বারান্দায় একটা মোড়া দেখি মনোরমা বললেন, বস। দীপা বলল, না ঠিক আছে। তুই একা এলি? মনোরমা জানতে চাইলেন, আবার কে আসবে সঙ্গে? আমি ভাবলাম তোর মামা নিয়ে আসবে তোকে, তার কাজকর্ম থাকতে পারে। তাছাড়া আমি তো আর বাচ্চা নই। দীপা হাসলো। আমার চিঠি পাওনি তোমরা? পেয়েছি। কি হয়েছে? এমন করে কথা বলছো কেন? দীপার সন্দেহ বোঝালো। এবার হঠাৎ মনোরমা আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। শব্দটা ঢাকার চেষ্টা সত্ত্বেও সেটা একবার ছিটকে বেরোলো না। সেটা শুনতে পেয়েই সম্ভবত অঞ্জলি রান্নাঘর বারান্দায় বেরিয়ে এলো। আপনি আবার কাঁদছেন না? কাঁদছেন মা? আমি না, আপনাকে কাঁদতে নিষেধ করেছি। দীপা অঞ্জলির দিকে তাকালো। কথাগুলো শেষ করে অঞ্জলি আবার রান্নাঘর ঢুকে যাচ্ছিল। মেয়ের সঙ্গে চোখাচোখি করার বিন্দুমাত্র বাসনা তার ছিল না। দীপা তার দিকে এগিয়ে যেতে মনোরমা বললেন, থাক, তুই আগে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নে। দীপা ঠাকুরমার দিকে তাকালো। তার মনে হচ্ছিল সে এই বাড়ির কেউ না। এই কথাটা অঞ্জলি বারংবার বুঝিয়ে দিচ্ছেন। বারান্দায় শেষ ধাপে বসে পড়ল সে, সিঁড়িতে পা রেখে। মনোরমা জিজ্ঞাসা করলেন, আহা, ওখানে বসলি কেন? দীপা জবাব দিল না। সে দুহাতে মাথায় দুটো পাশ চেপে ধরল। মনোরমা আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেলেন। এখন বাড়ির বিভিন্ন গাছ বর্ষা পাখিরা মহানন্দে চেল্লাচ্ছে, চেঁচিয়ে যাচ্ছে। গোয়ালঘর থেকে হাম্বা ডাক ভেসে এলো। এই বাড়ি আর তার পরিবেশ, শব্দ একই রকম রয়ে গেছে।
এমনকি উঠোনে নেমে আসা কাঁঠাল গাছের ছায়াটাও সেই রকম গভীর, শুধু মানুষগুলো আর এক নেই। হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে নিজেকে তুলে উঠোনে পেরিয়ে রান্নাঘরে দরজায় এলো দীপা। উনুনের খানিকটা দূরে মাটিতে বসে হাঁটুতে চিবুক রেখে কিছু ভাবছিল অঞ্জলি। পায়ের শব্দে ও মুখ ফেরালো না। দরজায় হাত থেকে দীপা জিজ্ঞাসা করলো, মা, এখনই কি চলে যাব? অঞ্জলি জবাব দিল না, একই ভঙ্গিতে বসে রইল। দীপা বলল, মা, তুমি কথা বলো, তোমার যা ইচ্ছে। অঞ্জলি মুখ ফেরালো। তোমার ইচ্ছেটা জানতে চাই। আমি তো দরজা খুলেই দিয়েছি, তাহলে এমন ব্যবহারটা করছো কেন? ঝট করে মুখ ফেরালো অঞ্জলি। কী রকম ব্যবহার করব? তুমি এসেছো বলে আহ্লাদে গলে যাব? এসেছো ভালো, আমাকে জ্বালাতে এসো না। আচ্ছা, আমি কি করেছি তুমি এমন ব্যবহার করছো? যখন তুমি ছোট ছিলে তোমার অভিভাবকদের দরকার ছিল, তখন তোমাকে বোঝালে বুঝতে। এখন ডানা গজিয়েছে, সাবালিকা হয়েছ, পুরুষ বন্ধু হয়েছে, নিজের স্বার্থ বুঝে নিতে শিখেছ। এখন তোমাকে বোঝাতে যাওয়ার মতো গাধা আমি নয়। আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি বড় হয়েছি, এটাই আমার অপরাধ? আমি কি তোমাকে কখনো অসম্মান করেছি? করোনি? না, ভালো। তুমি যদি মনে করো করোনি, তাহলে তো চুকে গেল। আমাকে আর প্রশ্ন করার কি আছে? শুধু একটা কথা বলে দিচ্ছি, ওকে একদম বিরক্ত করবে না। সামান্য উত্তেজনা আমার জীবনের চূড়ান্ত সর্বনাশ এনে দিতে পারে। খুব ভালো হয় যদি উনি জানতে না পারেন যে তুমি এসেছো। সে কি? চমকে উঠল দীপা। অঞ্জলি কিছু না বলে মুখ ঘুরিয়ে হাঁটুতে চিবুক রাখলো। দীপা কিছু বলল না। দীপা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ। বাবার কি হয়েছে? বাঁ দিকটা ভালো কাজ করছে না, তেমন শক্তি নেই। 5 মিনিট দাঁড়ালে মাথা ঘোরে, একটু উত্তেজনা হলে বুকের ব্যথা বাড়ে। হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল অঞ্জলি। তার সমস্ত শরীর কাঁপতে লাগলো কান্নার দমকে। কথা জড়িয়ে গেল। দীপা আর পারল না, ছুটে রান্নাঘরে ঢুকে অঞ্জলিকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে উঠল, মা, মা গো! অঞ্জলি কাঠ হয়ে গেল মেয়ের আলিঙ্গনে। তার মাথাটা বুকের ওপর টেনে নিয়ে দীপা কেবলই বলতে লাগলো, মা, তুমি কেঁদো না, মা গো। তুমি আমাকে ভুল বুঝো না, আমি সেই আগের মতো আছি। মা গো, বাবা ভালো হয়ে যাবে। আমি এসছি, দেখো বাবা ভালো হয়ে যাবে। এবার একটু একটু করে কান্না থামালো। কিছুক্ষণ বাদে অঞ্জলি অন্যরকম গলায় বলল, যা, কাপড় চোপড়ে একেবারে স্নান করে নে। আমি ভাত বাড়ছি। দীপা উঠে দাঁড়ালো। তার শরীরে বিন্দুমাত্র খিদে নেই, শরীর গোলাচ্ছে এখন। সেই সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত ক্লান্তি ছড়িয়ে পড়েছে। তবুও সে রান্নাঘরের বারান্দায় এসে দাঁড়ালো। সূর্য মধ্য গগন ছড়িয়ে গেছে অনেকক্ষণ। সেই পরিচিত আকাশ, গাছপালার দিকে হঠাৎই এক ঝলক আরাম যেন মনে এসে লাগলো। মনোরমার ঘরের দরজা খোলা, কিন্তু তিনি চোখের সামনে নেই। সে ধীরে ধীরে বড় বারান্দার দিকে এগিয়ে গেল। স্নান সেরে পরিষ্কার কাপড় পরে বারান্দায় এসে দীপা দেখল মনোরমা উঠোনে মোড়া পেতে বসে আছেন। শেষবার যখন মনোরমা এখানে ছিলেন তখন সে তার কাছেই খেয়েছে। চোখাচোখি হতেই তিনি বললেন, যা, বিকেল হওয়ার আগে কিছু খেয়ে নে। অঞ্জলিও খায়নি। কেন? ও তো আজকাল এরকম বেলা করে, বললেও শোনে না। খাওয়ার ঘরে ভাত বেড়ে বসেছিল অঞ্জলি। দীপা সিঁড়িতে বসে বললে, তোমারটা নিয়ে এসো। আমি একা খাবো না। অঞ্জলি মেয়ের দিকে একবার তাকিয়ে নিজের থালাটা নিয়ে এলো। ভাত, ডাল, ঢেঁকি, শাকের চচ্চড়ি, আলু পটলের দম মুখে দিয়ে তৃপ্তি মনে ভরে গেল। কত কাল যেন এমন রান্না খায়নি সে। টেকির শাক বস্তুটি কলকাতায় পাওয়া যায়, কিন্তু তাই বা কে জানে। হোস্টেলের ঠাকুরের একঘেয়ে অপরিচিত রান্না খেতে খেতে পেট যেন চড়া পড়ে গিয়েছিল। এমনকি আলুর দম থেকেও সে যে চেনা মিষ্টি গন্ধটা ভেসে আসছে, তা থেকে এতকাল বঞ্চিত ছিল সে। তারপরেই দ্বিতীয় চিন্তা মাথায় এলো। টেকির শাক, সজনের ডাঁটা, এঁচোড় থোড় অথবা মোচা এ বাড়িতে কখনো কিনতে হয়নি। প্রায় জঙ্গলের মতো তার চারপাশে ছড়িয়ে থাকে ওগুলো। টেকির শাক ছাড়া বাকিদের ঋতু অনুযায়ী পাওয়া যায়, আর শাকটা তো সারা বছর। তরকারি বলতে আলু পটলের দম এখন কম হওয়ার কথা। এই পদগুলো থেকে বাড়ির অর্থনৈতিক অবস্থাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাছ আগেও রোজ হতো না। রবিবার হাট থেকে কেনা মাছ মঙ্গলবার পর্যন্ত চলতো।
তারপর বিকেলে আসাম রোড থেকে মাছ ধরে ফিরে আসা মেছুয়াদের কাছ থেকে ছোট মাছ কেনা হতো, কিন্তু দু একদিন তাদের ঝুড়িতে ভালো মাছ না থাকায় নিরামিষ হতো। স্কোয়াশের তরকারিটা ছিল তখন বাঁধা, কিন্তু খেতে বসলে বোঝা যেত মাছের অভাব পূর্ণ করার একটা চেষ্টা হয়েছে। খেতে খেতে গা গুলানি ভাবটা চলে গেল। হঠাৎ দীপা জিজ্ঞাসা করলো, মা, বধূভাকে দেখছি না কেন? নেই বলে নির্লিপ্ত গলায় জবাব দিল অঞ্জলি। নেই মানে? বাগানে কাজ পেয়েছে। জানি না। তাহলে? ওকে রাখতে পারলাম না, মাইনে দেওয়া সম্ভব নয়। হাঁ হয়ে গেল দীপা। বধূয়াকে সে কোন কাল থেকে দেখে এসছে এই বাড়িতে। ওকে নিশ্চয় মাইনেপত্র দেওয়া হতো, কিন্তু সেসব কখনো মাথায় নেয়নি দীপা। এ বাড়ির গাছপালা, দরজা, জানালা, মেঝে এবং মানুষের মতো বধূয়া এ বাড়ির একজন বলে বোধ হয় ভেতরে গেঁথে গিয়েছিল। খাওয়াই তৃপ্তিতে এক লহমায় উধাও হয়ে গেল যেন। সে থালা তুলে বাইরে বেরিয়ে এলো। এ বাড়িতে আজ পর্যন্ত তাদের ইঁটো বাসন মাজতে হয়নি, এমনকি পাত তুলতে দিত না অঞ্জলি। কিন্তু আজ বলে দিতে হলো না, এই কাজ নিজেকেই করতে হবে। বধূয়া কত মাইনে পেত? খরচ কমানোর জন্য অঞ্জলি নিজের কাঁধে কাজের বোঝা চাপিয়ে কতটা স্বস্তি পাবে? কিন্তু এসব প্রশ্ন করার অধিকার তার নেই। দীপার মনে হলো, সে যদি এই মুহূর্তে একটা চাকরি পেত, তাহলে এ বাড়ির আর্থিক অবস্থা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেত। যে যেমন ছিল সে তেমন থাকতো। এতদিন জানা ছিল টাকা পয়সা অত্যন্ত মূল্যবান জিনিস, কিন্তু এই বস্তুটি যে জীবনের কাঠামো সম্পর্কে সূত্রগুলি ধরে এমন নির্দয় টানাটানি করে তা তার জানা ছিল না। এ সময় অঞ্জলি বলল, পেছন থেকে ভালো করে ধোয়া হয়নি। থালাটা রেখে মুখ হাত মুছে নেই। সরে দাঁড়ালো দীপা। কলতলায় বসতে বসতে অঞ্জলি বলল, ডাকার দরকার নেই। যদি দেখো জেগে আছেন তাহলে কথা বলতে পারো। এমন কিছু বলো না যাতে উনি উত্তেজিত হয়ে পড়েন। যাও। হাত মুখ ধুয়ে মনোরমার দিকে তাকালো সে। রোদের তেজ নেই। ডুয়ার্সের এইসব অঞ্চলে পুজোর আগে বাতাসে টান ধরে, রোদের উগ্রতা কমে যায়। এখনও বৃষ্টির দিন ফোরাতে অনেক দেরি। সেই ফাঁকে বৃষ্টি ভেজা রাতগুলোতে শীত ঢুকে পড়ে চুপিসারে দীপা বারান্দা পেরিয়ে শোয়ার ঘরে পা দিয়ে স্থির হয়ে গেল। অমরনাথ তাকিয়ে আছেন তার দিকে। চোখে চশমা নেই, মুখ শুকনো, খোঁচা খোঁচা সাদা দাড়ি কদম ফুলের মতো ছেয়ে রয়েছে দুই গাল বেয়ে। চোখ যেন গর্তে ঢুকে গিয়েছে। সুন্দর চুল ছিল তার, এখন যেন চৈত্রের বাগান। দীপা কি করবে বুঝতে পারছিল না। অঞ্জলি জেগে থাকলে কথা বলার অনুমতি দিয়েছে এই মাত্র, কিন্তু যে এরকম জেগে থাকা? দৃষ্টি ছড়ছে না, মুখে অভিব্যক্তি নেই। বাবা, মৃদুস্বরে ডাকলো দীপা। ধীরে ধীরে দৃষ্টিতে যেন প্রাণ এলো, চোখের পলক পড়ল। দীপা এগিয়ে গেল বিছানার পাশে। অমরনাথ মুখ ফিরিয়ে মেয়ের মুখের দিকে দেখার চেষ্টা করলো। দীপা নিজেকে সংযত করে প্রশ্ন করলো, তুমি কেমন আছো বাবা? তুমি কখন এলে? শব্দগুলি ছাড়া ঈষৎ জড়ানো। এই তো একটু আগে। দীপা জবাব দিয়ে জানতে চাইলো, তুমি কেমন আছো? ভালো। দুই হাতে ভর দিয়ে উঠে বসতে চাইলেন অমরনাথ। দীপা বলে উঠল, তুমি উঠছো কেন? শুয়ে থাকাই তো ভালো। তোমার মায়ের মতো কথা বলো না। আমাকে শুইয়ে রাখলে তার কী লাভ হয় বলতে পারো? তোমার তো পেটে বিদ্যে আছে, তুমি ওকে সমর্থন করছো? কথা বলতে অমরনাথের কষ্ট হচ্ছিল। শরীরে কাঁপুনি চলে এলো একটুতেই। দীপা ভয় পেয়ে বলে উঠল, ঠিক আছে, তুমি আরাম করে বসো। গুড। মুখে হাসি ফুটল অমরনাথের। বসতে তো অনেক অসুবিধা হয় না, একটু বেশি যদি হাঁটাহাঁটি করি তাহলে মাথা ঘোরে। শরীরটা আর আমার নেই। তোমার নেই মানে? দীপা হাসবার চেষ্টা করলো। যখন শরীর মনের ইচ্ছে চালিত হয় না, তখন কি আর আমার বলে দাবি করা যায়? একটার পর একটা যন্ত্রপাতি বিদ্রোহ করছে। কলকাতায় গিয়ে একটা বিদ্রোহ দমন করা মাত্রই আর এক বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। ছেড়ে দে আমার কথা। তুই কেমন আছিস বল? কদিনের ছুটি? অমরনাথ সাগ্রহে তাকালেন। লক্ষ্মী পুজোর পরেই খুলবে। পড়াশোনা কেমন চলছে? ভালোই।
আমি ওই ভালোই শব্দটার মানে বুঝি না। হয় বলবি ভালো, নয় খারাপ। খারাপ হতে যাবে কেন? আমি তো কলকাতায় পড়াশোনা করতে গিয়েছি। এমন কোনো কথা বলবি না যার মধ্যে ইতস্তত ভাব আছে। অমরনাথ চোখ বন্ধ করলেন। টাকা পয়সা ঠিক মতো যাচ্ছে তো? ব্যাংক খেয়াল রাখছে? হ্যাঁ। দীপা মাথা নিচু করলো। কি হলো? অমরনাথের গলায় সন্দেহ। কিছু না। শোন, ভালো রেজাল্ট করতেই হবে। সত্য সাধন মাস্টারকে চিরদিন মনে রেখো। এতদিন ভুসি মানুষ ভাগ্য নিয়ে জন্মায়। এমন ভুসি মানুষ ভাগ্য নিয়ে জন্মায়। ভাগ্য যেমন ফেরায় তেমনই ফেরে। গর্গের মতো অত বড় বীর ভাগ্যের হাতে পরাজিত হয়েছিল। কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। মানুষ যদি জেদি আর পরিশ্রমী হয় তাহলে নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিতে পারে। তোমাকে তার প্রমাণ দিতে হবে। অমরনাথ কথা শেষ করা মাত্র অঞ্জলি ঘরে ঢুকলো। একদিনেই সব কথা শেষ না করলেই নয়। ও তো কিছুদিন এখানে থাকবে। ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেছেন। এটা ভুলে যাও কেন? তোমরা বড় কথা বিকৃত করো। কথা বলতে নিষেধ করেনি, বেশি কথা বলতে নিষেধ করেছেন। আমি তো তখন থেকে শুনে যাচ্ছি তোমার গলা। অমরনাথ মাথা ঝাঁকালেন। রোদ পড়ে গিয়েছে। হ্যাঁ। অঞ্জলি ভেতরে ঘরে ঢুকে যাচ্ছিল। আমি একটু বাইরে গিয়ে বসবো? আবার মাথা ঘুরিয়ে অঞ্জলি দাঁড়ালো। অমরনাথ নিজেই বিছানা থেকে নামার চেষ্টা করলেন। দীপা তাকে ধরলো। আমাকে ধরে আস্তে আস্তে চলো। অল্প হাঁটতে অমরনাথ এখনও অসুবিধা হয় না। বাইরের ঘরের বারান্দায় তিনি দীপার কাঁধে ভর রেখে চলে এলেন। পেছনে পেছনে আসছিল অঞ্জলি। সে বাইরের ঘর থেকে একটা চেয়ার টেনে বারান্দায় দিতেই অমরনাথ তাতে বসলেন। আহ, কি আরাম! এই মাঠটাকে না দেখতে পেলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এমন সুন্দর চাপড়া বাঁধা ঘাস তুমি কোথাও পাবে না। দীপা অমরনাথের পায়ের কাছে সিঁড়িতে পা রেখে বসলো। সমস্ত মাঠ শিউলি ফুলের গাছের ওপর নরম রোদ এখনও তিরতির করছে। চা বাগানের বাচ্চারা বোধ হয় সবাই বন্ড হয়ে গিয়েছে, কারণ মাঠে মাঝে মাঝে চোরকাটা মাথা তুলছে। দেখলেই বোঝা যায় এই মাঠে নিয়মিত ফুটবল খেলা আর হয় না। আসাম রোড দিয়ে গাড়ি যাচ্ছে অহুশ। হঠাৎ অমরনাথ জিজ্ঞাসা করলেন, গ্র্যাজুয়েশন করার পর কি করাবে ভেবেছ? হ্যাঁ, আমি আইএএস দেব। আইএএস মানে? যা আগে আইসিএস ছিল। হ্যাঁ। আইসিএস দিতে পারে? কেন পারবে না? আমি খবর নিয়েছি একজন বাঙালি মহিলা আইএএস হয়েছেন। তিনি পারলে আমিই বা পারবো না কেন? ওটা একদম পুরুষের চাকরি। ডিএম, ডিসি তো ওদের মধ্যেই থেকেই হয়। 24 ঘন্টার চাকরি। কোথায় কি হলো অমনি ছুটে যেতে হয়। আমার তাই ভালো লাগবে। অমরনাথ মাথা নাড়লেন। হ্যাঁ, ওই চাকরিতে অবশ্য ক্ষমতা উপভোগ করতে পারবে। 5 জনে খুব মান্য করবে। আমাদের চা বাগানে বড় সাহেব একবার ডিএমের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িতে গিয়েছিলেন। 3 ঘন্টা বসে থেকেও দেখা পাননি। মিটিং করেছিলেন ডিএম। অঞ্জলি পিছনে দাঁড়িয়েছিলেন। কথাগুলির মানে বুঝতে চেষ্টা করেছিল সে। একবার বলল, কীরকম মাইনে দেবে? দীপা বলল, ভালোই। অমরনাথ বিরক্ত হলেন। তুমি ফাট করে মাইনের কথা জিজ্ঞাসা করলেন কেন? আরে চাকরিটা কি তা জানো? ভারতবর্ষের সেরা মেধাবী ছাত্ররা ওই পরীক্ষায় বসে। তারপর তাদের মধ্যে ওপরের দিকে কয়েকজন বেছে নিয়ে ইন্টারভিউ করে। তারও পরে অনেক দিন ধরে ট্রেনিং চলে। এত কাণ্ডের পরে যে চাকরি দেওয়া হয় তাতে এই দেশটাকে শাসন করার ক্ষমতা পাওয়া যায়। ওদের খেয়ে দিয়ে কাজ নেই। তোমার মেয়েকে এমন চাকরি দেবে? ও কি জানে দেশের? অঞ্জলি কথা শেষ করে আর দাঁড়ালো না। অমরনাথ মুখ ঘুরিয়ে স্ত্রী যাওয়া দেখলেন। তারপর বললেন, তা এখনও তো অনেক দেরি আছে, ধীরে ধীরে তৈরি হও। দীপা বলল, বাবা তুমি অনেকক্ষণ কথা বলছো কিন্তু। অমরনাথ চুপ করে গেলেন। অনেক দিন এক নাগাড়ে এত কথা বলেননি তিনি। ফলে এর মধ্যে বেশ কাহিল লাগছিল, যদিও মুখ কিছু বলল না। চুপ করে যাওয়ার পর ঝিমুনি এলো। এই মাঠ রাস্তা হঠাৎ অস্বচ্ছ হয়ে যাচ্ছে। তিনি তবুও
চুপ করে রইলেন। ধীরে ধীরে সব কিছু আবার ঠিক হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। পায়ের কাছে বসে থেকেও দীপা এসবের কিছু টের পেল না। এ সময়ে অমরনাথ ছোট ছেলেকে আসাম রোড থেকে আসতে দেখা গেল। মাথায় বেশ লম্বা হয়ে গেছে। সিঁড়িতে দিদিকে বসে থাকতে দেখে রীতিমতো অবাক। দীপা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, এখন ছুটি হলো? সে হাঁটতে হাঁটতে জবাব দিল, হুঁ। দাদা কোথায়? জানি না। শব্দটা বলে ও ওপাশ দিয়ে বাড়িতে ঢুকে গেল। অমরনাথ দেখছিলেন ছেলে চলে গেলে বললেন, এদের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না, মনে হয় দেওয়ালে ধাক্কা দিচ্ছে, আমার সঙ্গে মেলে না। দীপা চুপ করে গেল। ভাইদের সঙ্গে তারও কখনো গলায় গলায় ভাব জমেনি, কিন্তু একে দেখে মনে হলো সে বাড়িতে আসে একটুও খুশি হয়নি। বিকেল ফুরোচ্ছিল। আসাম রোডে সেজেগুজে কিছু মেয়ে দলে বেঁধে বেড়াতে বেরিয়েছে। ললিতাদির কথা মনে পড়ল। ললিতাদি সেজেগুজে বারান্দায় বসে থাকতো। ললিতাদির বাড়িতে গেলে কেমন হয়? এখন তো শ্যামলদার বাড়ি মানে ললিতাদির বাড়ি। হঠাৎ অমরনাথ বললেন, আমার কয়েকটা ইচ্ছা আছে। দীপা বলল, বলো। তুই যখন চাকরি করবি তখন তোর বাড়ির বারান্দায় এইভাবে বসে থাকবো। একটা হলো, আরগুলো আমি মরলে কাউকে খাওয়াবি না, এটা আমার অধিকার নেই। দীপা হাসলো। অমরনাথ আবার কথা বন্ধ করলেন। এই সময় মনোরমা এসে দাঁড়ালেন। অমর, সন্ধ্যা হয়ে গেছে, আসছে, এবার ঘরে গিয়ে শুয়ে পড়, অনেকক্ষণ বসা হয়েছে। এখানে বসতে ভালো লাগছে মা। ওদিকে অঞ্জলি গজগজ করছে। দীপা বলল, ঠাকুমা তোমাকে একটা মোড়া এনে দেব? না, আমার খুব অম্বল হয়ে গিয়েছে, বসতে ভালো লাগছে না। মনোরমা আবার ঘরে ঢুকে গেলেন। এবার দীপা উঠে দাঁড়ালো। বাবা, তুমি আমার একটা কথা রাখবে? তুমি যদি রাজি হও তাহলে আমার খুব ভালো লাগবে। কথাটা কি? আগে কথা দাও। অমরনাথ হাসার চেষ্টা করলেন। আচ্ছা, দিলাম। দীপা মুখ খুলতে গিয়েই থেমে গেল। বড় ভাই আসছে। এত অল্প বয়সে গোপের রেখা গাঢ় হয়েছে। কাছে এসে দাঁড়িয়েই বলল, কখন এলে? এই তো। হঠাৎ মানে? মা বলছিল তুমি আর আমাদের বাড়িতে আসবে না। মা রেগে গিয়েছিল খুব। দীপা হাসার চেষ্টা করলো। কিন্তু বাবার অসুখ তোমার জন্য হয়েছে। ছেলেটা কথা বলছিল খুব গম্ভীর গলায়। ভীষণ জেদি দেখাচ্ছিল ওকে। এবার অমরনাথ জবাব দিলেন, এই ভেতরে যা। আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার স্পর্ধা হলো কি করে তোর? যা সত্যি তাই বলছি। আবার কথা চড়িয়ে তোর মুখে ভেঙে দেবো। হতভাগা, পড়াশোনা কোনো বালাই নেই, এই বয়সে টেরা বাঁকা কথা বলছিস, দূর হ। অমরনাথ এত উত্তেজিত হয়ে উঠলেন যে তার চোখ বিস্ফারিত হলো। দীপা দ্রুত তাকে জড়িয়ে ধরল। বাবা, কি করছো তুমি? শান্ত হও, এখন তোমার উত্তেজিত হওয়া একদম উচিত নয়। ছেলেটি চলে যাওয়া পরেও অমরনাথ স্বাভাবিক হচ্ছিলেন না। তার গলার স্বর ভেতরে পাওয়া যাচ্ছিল। মনোরমা এবং অঞ্জলি দৌড়ে বাইরে এলেন। মনোরমা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অমর ওভাবে চিৎকার করলো কেন? অঞ্জলি বলল, সর, আমাকে দে। প্রায় জোর করে দীপাকে সরিয়ে দিয়ে সে অমরনাথের বুকে ম্যাসেজ করে দিতে লাগলো। মনোরমা আবার প্রশ্নটা করলেন। জবাব দিতে একটু ইচ্ছে করছিল না দীপার। সে ইশারায় মনোরমাকে বলল, পরে বলবো। মালিশ করে দেওয়ার পর অমরনাথ একটু শান্ত হলেন। অঞ্জলি বলল, বুকের শব্দ খুব বেড়ে গিয়েছে। মা, ওদের কাউকে বলুন তো ডাক্তারবাবুকে ডেকে আনতে। মনোরমা দ্রুত ভেতরে চলে গেলেন। তারপরে ছোট ভাই মাঠের ভেতর দিয়ে ছুটে গেল। অঞ্জলি বলল, ঘরে গিয়ে শুতে পারবে? অমরনাথ মাথা নাড়লেন, না। এবার অঞ্জলি দীপার দিকে তাকালো। তোকে বলেছিলাম ও যেন উত্তেজিত না হয়। আমি কিছু করিনি মা, তাহলে এমন হলো কেন? দীপা জবাব দিল না। দিলে যে কথাটা বলতেই হয় তা অঞ্জলির ভালো লাগবে না। অমরনাথ নিঃশ্বাস ফেললেন না। তারপর দুর্বল গলায় জিজ্ঞাসা করলেন, কথাটা বল। অঞ্জলি কুঁকে দাঁড়ালো। কি কথা? অমরনাথ দীপার দিকে ইশারা করলেন। প্রথমে ধরতে পারেনি সে, তারপর খেয়াল হতে অস্বস্তিতে পড়ল। অঞ্জলি দীপাকে বলল, যা জিজ্ঞাসা করছেন তার জবাব দে। প্রশ্ন করে উত্তর না পেলে আবার উত্তেজিত হয়ে পড়বেন। দীপা দেখল অমরনাথ তার দিকে তাকিয়ে আছেন। সে এগিয়ে গিয়ে তার হাত ধরল। এমন কিছু ব্যাপার নয়, পরে বলবো। পরে কেন? এরা আছে বলে সংকোচ করো না। মনোরমা বললেন, বল না। কি এমন কথা আমাদের সামনে বলা যাবে না? দীপা বলল, তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে। অমরনাথ হেসে ঘাড় নাড়ালেন।
দীপা বলল, দেখো আমার তো আর মোটে 2-2.5 বছর ব্যাংকের টাকাটার ওপর নির্ভর করতে হবে, তার মধ্যে নিশ্চয়ই চাকরি পেয়ে যাব। এই কটা বছর চালাতে 1,000, 5-6 টাকা হলেই চলবে। তাই আমার ইচ্ছে ব্যাংকে যে টাকা রয়েছে তা থেকে ওই টাকাটা কলকাতায় ওদের কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করে নিয়ে যাই। বাকি 40,000 তুলে মায়ের হাতে দিই, যাতে তোমার পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসা বা সংসার কোনো অসুবিধে না হয়। অমরনাথ কিছু বলার আগেই মনোরমা বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। অঞ্জলি পাথরের মতো দাঁড়িয়ে রইল, মেয়ের মুখের দিকে তাকিয়ে। অমরনাথ জিজ্ঞাসা করলেন, যদি ওই সময়ের মধ্যে চাকরি না পাবো, তখন কেউ তোমার দিকে সাহায্যের হাত বাড়াবে না? এ কি বলছো? অঞ্জলি প্রতিবাদ করলো, আমরা থাকতে ও কি জলে ভেসে যাবে? আমার ভালো লাগছে না, তবে কথা আদায় করে নিয়েছো যখন, তখন তাই হবে। ব্যাংকের চেক বই আনো, আমি এখনই সই করে দিচ্ছি। তোমার ভাই আমি বেঁচে থাকতে তোমাকে দায়ী করেছে, মরে গেলে কী হেনস্থা হবে কে জানে। সন্ধ্যের পরে হ্যারিকেনের আলোয় জলপাইগুড়ির ব্যাংকে ম্যানেজারকে নির্দেশ দিয়ে ইংরেজিতে একটা চিঠি লিখে অমরনাথকে পড়ে শোনালে দীপা। দীপা মাথা নাড়ালেন, বিছানায় বসে চিঠিটাকে হাতে তুলে নিয়ে একবার দেখে সই করে দিলেন। চেকে আগেই সই করা ছিল। দীপার মন এবার হালকা হলো। বিকেলবেলা ডাক্তারবাবু এসে অমরনাথকে দেখে বলে গেছেন, কোনো ভয় নেই, মেয়ে এসে গিয়েছে, এবার ওষুধের চেয়ে বেশি কাজ হবে। রাত্রে যাতে ভালো ঘুম হয় তার ওষুধ অবশ্য দিয়ে গেছেন। দীপা যখন এগিয়ে দিতে গিয়েছিল তখন বলেছিলেন, প্রেশারটা আজ বেশি দেখলাম, হার্টবিটও নর্মালি নয়, একদম কথা বলতে দিও না। একটা চিঠি সই করাতে পারি? তা পারো, কিসের চিঠি? ব্যাংকের ম্যানেজারকে লিখতে হবে, শুধু সই করাবে, তার বেশি কিছু নয়, ডাক্তারবাবু জানিয়েছে। চিঠিটা চেকের সঙ্গে ভাঁজ করে দীপা উঠে পড়েছিল। অমরনাথ ইশারা করলেন, দীপা দাঁড়ালো। অমরনাথ বললেন, তোমার একটা কথা বলি, পৃথিবীতে কোনো সম্পর্ক কখনোই অটুট থাকে না, নিজেরটা বুঝে নেবে সবার আগে। তেমন ছেলে পেলে তুমি আমার সংসারী হবে, এ আমার আদেশ। অঞ্জলি বকুনি দিল, থাক, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। সকালে ঘুম থেকে উঠে মনোরমা পাশ ছেড়া বাইরে বেরিয়ে এলো দীপা। এখনও দিন ফোটেনি। খালি পায়ে উঠোনে হাঁটতে খুব ভালো লাগছিল। দিনের দরজা খুলে মাঠে পা দিতে চেনা গন্ধটা পেল। ঘাস সাদা করে শিউলি ফুল ঝরছে পুজোর আগেই। সেই ছেলেবেলার মতো এক ছুটে গাছতলায় পৌঁছে গেল সে। তাজা শিশির মাখা শিউলিগুলো কীরকম আদুরে। উবু হয়ে কয়েকটা তুলে নিতে গিয়ে ছবিটা ভেসে উঠল। মালবাবুর বাড়িতে আসা ছেলেটা এইরকম একটা সময়ে তাকে দেখে তাকে বলেছিল সুচিত্রা সেনের মতো দেখতে। খুব রাগ হয়ে গিয়েছিল সেদিন। আজ কিন্তু অসীমের কথা মনে পড়ল। সত্যি ভালো, নইলে তাকে পৌঁছে দিতে ও এত দূরে আসতো না। শিলিগুড়িতে অসীমে এখন কি করছে? হঠাৎ অসীমের জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। এমনকি শিউলির গন্ধ সেই খারাপ লাগাটা বাড়িয়ে দিল। আজ সকালে জলপাইগুড়িতে যাবে সে, ব্যাংকের ম্যানেজারের চিঠি দিয়ে টাকার ব্যবস্থা করতে। জলপাইগুড়িতে থেকে শিলিগুড়িতে মাত্র 1 ঘন্টার রাস্তা। বুকের মধ্যে একটা ইচ্ছে টলটল করতে লাগলো দীপার। গত রাত্রে কথা হয়েছিল অঞ্জলি দীপার সঙ্গে জলপাইগুড়িতে যাবে। অত টাকা একা নিয়ে আসতে ঠিক হবে না। অঞ্জলি ইচ্ছে টাকাটা চা বাগানে পোস্ট অফিসে রেখে দেবে, তুলতে অসুবিধা হবে না। কিন্তু সকালে উঠে অঞ্জলি জানালো তার শরীর খারাপ। অতএব মনোরমার সঙ্গে এলেন। কলকাতা থেকে ঘুরে এসে মনোরমা এখন বেশ চটপটা হয়েছেন। মনোরমাকে নিয়ে শিলিগুড়িতে অসীমের সঙ্গে দেখা করতে যাওয়া অসম্ভব ব্যাপার। ভালো লাগছিল না একটুও। ব্যাংকে যখন পৌঁছালো তখন 11টা। সেই ম্যানেজার এখনও বদলি হয়নি। চিঠিটা পড়ে জিজ্ঞাসা করলেন, এত টাকা নিয়ে যেতে পারবেন? দীপা জানতে চাইল, আর কোনো উপায় আছে? কয়েকটা ইনস্টলমেন্ট আছে, নিতে পারেন। বারবার আসা সম্ভব হবে না। তাহলে 10,000 টাকা ক্যাশ দিচ্ছি, বাকিটা ড্রাফট নিয়ে যান। পোস্ট অফিসে অ্যাকাউন্টটা খুলে জমা দিয়ে দেবেন। অবশ্য এর জন্য আমাদের নোটিশ দেওয়া দরকার। দেখি কি করতে পারি। 10,000 টাকা আর ড্রাফট নিয়ে ওরা যখন ব্যাংক থেকে বের হয় তখন বেলা 1টা। রিক্সায় উঠতে উঠতে মনোরমা বললেন, হ্যাঁ রে, প্রতুলবাবুর বাড়িটা কোন দিকে? বিরক্ত হলো দীপা। কেন, তুই জানিস না? কি জানবো? কোর্ট থেকে কী সব কাগজপত্র এসেছিল তোর নামে? কিসের কাগজ? জানি না বাবা, শুনছিলাম। জানি না বাবা,
শুনছিলাম প্রতুলবাবুর বিষয় সম্পত্তি নিয়ে। আমাকে তো আজকাল তোর মা কিছুই খুলে বলে না। মাথা গরম, কান ভঙ্গ করতে লাগলো। অমরনাথ তো এসব কথা একবারও বলেননি। অঞ্জলিও না। অমরনাথ অসুস্থ, কিন্তু এত কথা বলার মধ্যে এটা বলতে অসুবিধে ছিল কোথায়? কিভাবে কথাটা তুলবে ভেবে পাচ্ছিল না সে। কোয়ার্টার্সের সামনে বাস থেকে নামতেই অবাক হয়ে গেল ওরা। বাড়ির সামনে অনেক লোক। মনোরমা শিউরে উঠলেন। কি হলো? কয়েক বাড়াতে উত্তরটা পেতে অসুবিধা হলো না। অঞ্জলির বুক ফাটা বিলাপ কানে আসতেই মনোরমা টলতে লাগলেন। দু হাতের তাকে জড়িয়ে ধরল দীপা। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।